দায়িত্ব ভুলে গভীর এজেন্ডা নিয়ে কাজ করছেন অনেক উপদেষ্টা, অভিযোগ রিজভির। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের 2 ছাত্র উপদেষ্টা, বললেন হাসনাত। নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া সংস্কার কাজে অগ্রগতির সুযোগ নেই, সুশীলদের সঙ্গে সংলাপে ঐকমত্য কমিশন। সন্ধ্যায় বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে না, বিশ্বের বড় বড় কোম্পানির কাজ করার ব্যবস্থা করা হচ্ছে, বললেন প্রেস সচিব। বাজারে কেটে গেছে ডলারের সংকট। বগির সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। অনেক সময় মানুষের নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। কাউন্টারে দীর্ঘ লাইন, বগিতেও গাদাগাদি। মেট্রো রেলে যাত্রী চাপে নাজেহাল অবস্থা, কোচ বাড়ানোর দাবি। সময় লাগবে অন্তত 1 বছর, বলছে কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নিজেদের দায়িত্ব ভুলে সরকারের অনেক উপদেষ্টা গভীর এজেন্ডা নিয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন তিনি। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সম্পন্ন করে নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের 15 বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে 3 দিনের সফরে যান সংগঠনটির নেতাকর্মীরা। প্রথম দিনের পথসভায় হাসনাত আরও জানান, জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা তুলে ধরতেই এই কর্মসূচি করা হচ্ছে বলেও জানান তিনি। 3 দিনের সফরে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে, তবে যেসব বিষয়ে ঐক্য সৃষ্টি করা যাবে না সেসব বিষয়ও জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমে অগ্রগতির সুযোগ নেই। জানান, প্রথম পর্যায়ে 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কমিশনের। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়ে দ্বিতীয় পর্যায়ে আরও বিস্তর আলোচনা হবে। বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে কমিশনের চূড়ান্ত লক্ষ্য জাতীয় সনদ তৈরি করা। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এইসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলো আমরা জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজনৈতিক দলগুলোর পর আজকে শিশু সমাজের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউশনে। কিছুক্ষণ আগেই আলোচনাটি শুরু হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এর আগে যে কমিশনগুলো ছিল প্রথম ধাপের, সেসব কমিশনের অন্যান্য সদস্য যারা ছিলেন তারাও কিন্তু আজকে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান,
সফরজ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। 33টি রাজনৈতিক দলের সঙ্গে 6টি সংস্কার কমিশন নিয়ে প্রথম ধাপে যে 6টি সংস্কার কমিশন সংবিধান সহ বিচার বিভাগ সহ সেগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছাতে প্রথম ধাপের আলোচনা শেষ হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরপরে আজকে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনাটি করছে ঐকমত্য কমিশন। শুরুতেই অধ্যাপক আলী রিয়াজ সূচনা বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কিছু কিছু বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন ইতিমধ্যেই। দ্বিতীয় ধাপের যে আলোচনাটি শুরু হবে এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে, সেখানে বিস্তর আলোচনার মধ্য দিয়ে তারা একটি ঐকমত্যে পৌঁছবেন। এবং তিনি আজকে সেই কথাটি পুনরাবৃত্তি করেছেন যে জাতীয় সনদ বা জুলাই সনদ সেটি প্রণয়ন করাই আসলে ঐকমত্য কমিশনের চূড়ান্ত লক্ষ্য। যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে না সেসব বিষয়ে বলছেন যে জনগণ যাতে করে আসলে জানতে পারে, যাদের আগ্রহ রয়েছে সংস্কার বিষয়ে, যেসব বিষয়ে ঐকমত্য তৈরি করা যায়নি সেটিও জনসম্মুখে প্রকাশ করার কথা বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। এই আলোচনাটি চলছে ধারাবাহিকভাবে, বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে ঐকমত্য কমিশন এই বৈঠক করবে। সরাসরি যুক্ত ছিলাম কৃষিবিদ ইনস্টিটিউশনে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আজও বৈঠকে অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক দল। সন্ধ্যা 6:45 যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি। চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন, বন্দরে যাতে বড় বড় কোম্পানি কাজ করতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। এ সময় শফিকুল আলম জানান, বাজারে এখন ডলারের সংকট নেই। আমরা চিটাগংকে কাউকে দিচ্ছি না। চিটাগংয়ের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে এবং এই চিটাগং পোর্টের যদি এফিসিয়েন্সি লেভেল আমরা অনেক দ্রুত ভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। হাসিনার শেষ আমলের দিকে দেখবেন যে সবাই কিন্তু ডলারের একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমরা বলতে পারি এখন আর নেই। এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ হওয়ার কারণে মার্কেটে ডলার আছে। প্রতিদিনই যাত্রী চাপে নাজেহাল দশা মেট্রো রেলে। কথা ছিল মেট্রো চলবে 8 বগি নিয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকে 6টি বগি নিয়ে চলছে নগরীর প্রথম এই উড়াল রেল। শুরু থেকেই যাত্রীরা বগি সংখ্যা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ বলছে বগি বৃদ্ধিতে সময় লাগবে আরও অন্তত 1 বছর। নুরুল আলম নয়ন ও মোবারক হোসেন শুভর ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। যানজটের নগরীতে স্বস্তির বাহন হয়ে আসে মেট্রো রেল। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, নির্ধারিত সময়ে ট্রেন, প্রযুক্তি নির্ভর সুবিধা, সব মিলিয়ে দেশের জন্য এক নতুন যোগাযোগ মাধ্যম। কিন্তু সেই সম্ভাবনা নিত্যদিন হোঁচট খাচ্ছে বাস্তবতার দেয়ালে। তীব্র যানজট আর অসহ্য হর্নের তিক্ততা ভেঙে স্বস্তি এবং গতির বার্তা হয়ে এসেছে এই মেট্রো রেল। এই স্বপ্ন যাত্রায় ব্যস্ত নগরীতে ছুটে চলা মানুষের ভোগান্তি কমলেও এখনো রয়ে গেছে বাস্তবতার কাঁটা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ লাইন আর দম বন্ধ হওয়া ভিড়ে লড়তে হচ্ছে প্রতিনিয়ত। সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। এসবই এখন মেট্রো রেলের নিয়মিত চিত্র। দিনকে দিন যাত্রী চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় 6টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে 8 বগি নিয়ে, কিন্তু 6 বগিতেই আটকে আছে সাধের এই যান। যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা। পাশাপাশি নানা কারণে মাঝে মাঝেই ট্রেন বিকলের যে ঘটনাগুলো ঘটছে তাও দূর করতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা। অনেক সময় মানুষের নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। বগি সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। ভোগান্তি কমাতেই কি চিন্তা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের? আদৌ কি বাড়বে কোচ কিংবা ট্রেনের সংখ্যা? আমরা 8টা কোচ করব। এটা করার জন্য যে একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনও চেঞ্জ করতে হবে, কিছু সিগন্যালিং জিনিস চেঞ্জ করতে হবে।
তারপর কনস্ট্রাকশনে কিছু লাগবে, এটা 1 থেকে 1.5 বছর লাগবে। ইট ইজ নট দ্যাট ইজি, স্ট্রেট ফরওয়ার্ড কিছু না। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, উদ্বোধনের আগেই বলা হয়েছিল 2টি কোচ বাড়ানো হবে 2030 সালের পর, কিন্তু বর্তমানে যাত্রী চাপের কারণে যত দ্রুত সম্ভব বগি বৃদ্ধিতে কাজ করবেন তারা। ওই সময় আর কোনো কস্ট বা কি লেভেলের সিগনিফিকেন্ট কি দরকার আমার ওই জিনিস আর আউটলাইন করা হয় নাই। ডিজাইন করতে হবে ওইটা পর্যন্ত লেখা ছিল, তো ডিজাইন করতে কত সময় লাগবে, কত দিন লাগবে, কি কাজ, ওই লেভেলের ডিটেলস ছিল না তখন। 2022 সালের 28 ডিসেম্বর উদ্বোধন করা হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। পরের বছরের 4 নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ, আর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান রয়েছে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আর বাণিজ্যের সংবাদ। আগামী অর্থ বছরেও বাড়ছে বাজেটের আকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5 আর মূল্যস্ফীতি ধরা হতে পারে 7.5 থেকে 8%। এমন পূর্বাভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। জানিয়েছেন, উন্নয়নের সুফল যেন সমহারে সকলের কাছে পৌঁছায়, সেই দর্শনকে সামনে রেখেই বাস্তবায়নযোগ্য বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। লক্ষ্যমাত্রা নির্ধারণকে যৌক্তিক বললেও ভর্তুকি ব্যয়ে লাগাম টানার তাগিদ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি, মেজর আমাদের ফোকাসটা হলো উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না, এটা বুঝতে পারছি। আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে তাই জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, এবারও বাড়বে জাতীয় বাজেটের আকার, অর্থাৎ তা দাঁড়াবে 7,97,000 কোটি টাকার বেশি। তবে থাকবে না অযথা ব্যয়ের লম্বা ফিরিস্তি আর উন্নয়নের পথনকশার নামে কথার ফুলঝুরি। একেবারে তো গত মতো রাখা যাবে না, কিন্তু 1 টাকা হলেও তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন, তো অতএব কিছুটা বাড়বে, বাট খুব বিরাট বিশাল। উন্নয়নের ধারায় দেশের মোট দেশজ উৎপাদন কেমন হারে বাড়বে আগামী অর্থ বছর, এমন প্রশ্নে জানান, জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 5.5%, যা 6.8% ধরা হয়েছিল চলতি অর্থ বছরের বাজেট ঘোষণায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়েও নেই উচ্চাকাঙ্ক্ষা, 7.5 থেকে 8% রাখতে চান মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। চলতি অর্থ বছরের বাজেটে যা ধরা হয়েছিল 6.5%। ইনফ্লেশনটা আমরা বলছি যে ম্যাক্সিমাম 7.5 থেকে 8 আর কি, আর গ্রোথ তো আমি বলছি এই বছরগুলো তো 5-এর বেশি হবেই না, আর আগামীবার 5.5 এর মতো আমরা চেষ্টা করি। ঋণের চাপ মোকাবিলায় এবার বাজেট ঘাটতি রাখা হবে 4%-এর কাছাকাছি। 5 রাখলে ভালো হয় বলতে, আমরা তো 4-এর বেশি সেট করবো না। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে বাস্তব ভিত্তিক বললেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভর্তুকিতে লাগাম টানা আর এখনো কোন কোন খাতে উচ্চ ব্যয়ের প্রয়োজন হচ্ছে তা সামনে আনারও তাগিদ দিচ্ছেন তারা। আগামী অর্থ বছরের জন্য 5.5% প্রবৃদ্ধি এবং 7.5 থেকে 8%-এর মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখা, সেগুলো আমাদের কাছে মনে হয় যে এক ধরনের যৌক্তিক। একই সাথে ভর্তুকি কিভাবে সমন্বয় করছেন সেই বিষয়গুলো দেখবার বিষয় রয়েছে। কোন কোন খাতে সরকারের এখনো উচ্চ ব্যয় দরকার হচ্ছে এবং সেটা কি কারণে, সেটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আগামী 2 জুন বিকেল 3টায় বিটিভিতে বাজেটের আদ্যোপান্ত তুলে ধরবেন অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে ঢাকা সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। 2 মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এটা আগে থেকে কোনো বলা কওয়া নাই, বলেছে কিনা তাও জানি না, পত্রিকাও দেখি নেই, ফেসবুকেও দেখি নেই। এখন তো আমার তেল গ্যাস দুটোই শেষ। তার পরীক্ষা আজকে ফাইনাল সেমিস্টার ফাইনাল, এখন আমি তেলও পাচ্ছি না, গ্যাসও পাচ্ছি না, আমার উপায় কি এখন যাওয়ার? পাম্প কেন বন্ধ কি আর এটা তো আর জানি না, হুট করে বন্ধ করে দিচ্ছে, তো এখন আমি একটা ভোগান্তি। আমি যাব ফ্যাক্টরিতে। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের ধর্মঘট 10 দফা দাবির জন্য। ভারী বৃষ্টিপাত, তীব্র ঝড় ও বজ্রপাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিহত হয়েছেন অন্তত 19 জন, আহত হয়েছেন আরও 92 জন। স্থানীয় সময় শনিবার হঠাৎ ধূলিঝড় শুরু হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি শহরে ঝড়ের তাণ্ডবে ঝাপসা হয়ে আসে দৃষ্টিসীমা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। বৈরী আবহাওয়ার কবলে ভারতও। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নয়াদিল্লির রাস্তাঘাট। হরিয়ানা ও উত্তরাখণ্ডেও একই চিত্র। গাছ উপড়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত ফ্লাইট চলাচল। এরই মধ্যে বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
সংবাদ। 3 ম্যাচে টি-20 সিরিজে অংশ নিতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর। প্রথম ধাপে 4 ক্রিকেটার সহ লাহোরে গেছেন 10 জন, বাকিরা যাবেন সোমবার। এই ছবিটা যতটা স্বস্তির বাংলাদেশের জন্য তার চাইতেও ঢের বেশি পিসিবির। ভারত পাকিস্তান যুদ্ধ শেষ, কিন্তু চলমান হ্যাপেনিং সংকটের মধ্যেই প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দেশটিতে পা রাখল টাইগাররা। বাংলাদেশ দলের প্রথম বহর লাহোরে যখন পৌঁছালো তখনও রাতের নীরবতা ভাঙেনি, তবুও সব আলোই টাইগারদের দিকে। প্রথম ধাপে এসেছেন 4 ক্রিকেটার, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন আর তানজিম হাসান সাকিব। ম্যানেজার নাফিজ ইকবাল সহ 10 জনের বহরে বাকি 6 জন সাপোর্টিং স্টাফ। ক্রিকেটার সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা পৌঁছাবেন আগামীকাল। বিসিবি অবশ্য আগে জানিয়েছিল এই সফর নিয়ে কাউকেই জোর করা হবে না, যে কারণে নাম সরিয়ে নিয়েছিলেন পেসার নাহিদ রানা। নেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্টো। নাহিদের স্থলে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। একই দলে আগে থেকেই আছেন লেগি রিশাদও, আর ট্রেনার ইফতেখার ইফতি যোগ দিয়েছেন দলের সঙ্গে। কাল থেকে শুরু হওয়ার কথা টাইগারদের মাঠের প্রস্তুতি, অবশ্য সেখানে পুরো দলকে পাওয়া যাবে না। আইপিএল শেষ মুস্তাফিজুর রহমানের, ভারত থেকে তিনি ধরবেন পাকিস্তানের বিমান। 2026 বিশ্বকাপের প্রস্তুতি আর আমিরাতের ব্যর্থতা ভুলতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে। যে লড়াইয়ে 28 মে প্রথম টি-20, এরপর 30 মে আর 1 জুন সিরিজের বাকি 2 ম্যাচ লাহোরের একই ভেন্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দায়িত্ব ভুলে গভীর এজেন্ডা নিয়ে কাজ করছেন অনেক উপদেষ্টা, অভিযোগ রিজভির। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের 2 ছাত্র উপদেষ্টা, বললেন হাসনাত। এবং নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া সংস্কার কাজে অগ্রগতির সুযোগ নেই, সুশীলদের সঙ্গে সংলাপে ঐকমত্য কমিশন। সন্ধ্যায় বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।